আপনারা কোত্থেকে এসেছেন? না আপনারা কোত্থেকে এসেছেন? আমরা কাফরুল থানার থেকে আসছি। বিসিবির পদত্যাগের দাবিতে কি কারণে এসেছেন? বিসিবির পদত্যাগের তাগিদে বিসিবি পদত্যাগের তাগিদে আমরা এই জায়গায় এসেছি। বিসিবির কিসে? দাবিতে এই জায়গায় আসছি। বিসিবির পরিচালক কয়জন? আমি কি বলবো, ভয় লাগে, বলেন। জানি না। আপনি এখানটায় এসেছেন, নাজমুল হাসান পাপন এখন বিসিবিতে কোন ভূমিকায়? সভাপতি আছেন নাকি গেছেন? এখন তো নাই, এখন আর সভাপতি নাই। তাহলে এখানে আসছেন কেন? এখনো আসছি। সভাপতি আছে এখনো রানিং, পদত্যাগ চাই। উনি তো সভাপতি নাই বললেন, তাহলে এখানে এসে লাভ কি? ওনার পদত্যাগ চাই। বলেন একটু, শুনি একটু ভাই, লজ্জা পায় না? আরে বলেন না ভাইয়া প্লিজ। আপনি কি ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান? কি পরিবর্তন চান? অন্যায়ের প্রতিবাদ করতে আসছে, মূল কথা আমাদের অন্যায় প্রতিবাদ করতে আসতাম না, আমরা আসছি অন্যায়ের প্রতিবাদ করতে। আমাদের কাছে মনে হচ্ছে বিসিবি যে কর্মকাণ্ড ছিল সেটা একদম অবৈধ ছিল, আমরা নতুন করে সাজাতে চাই, এটুকু আমাদের দাবি। আপনারা কি সাজাতে চান যদি স্পেসিফিক বলতেন, দর্শকদের জন্য বুঝতে সুবিধা হয়। আমাদের প্রথম দাবি এটাই, বাকিটা আমাদের নীতিন দেওয়ার কাছে ওনারাই করবেন ইনশাল্লাহ। পরিবর্তনটা কি চান একটু যদি বলতেন? বিসিবি যে অবৈধ কার্যক্রম, আপনি একটু বলেন। আমার বলা আমি বলছি, আমি প্রথম করছি। আমরা স্পেসিফিক কারো কাছ থেকে আসলে পরিবর্তনটা কি চায় সেটা বুঝতে পারছি না। আরেক ভাই রয়েছেন এখানটায়, ভাইয়া একটু যদি বলতেন যে দাবিটা কি আসলে? আমরা এখানে আমি আমার মতো করে বিসিবির নিয়মিত দুর্নীতির কারণে আমরা এখানে বিসিবির যে বোর্ডটা আছে, ঠিক আছে, পাপনে সাবেক বিসিবি বোর্ড প্রধান যে পাপন, সে এখনো বোর্ড প্রধান, তার পদত্যাগ। তারপরে যারা, আপনি কি জানতেন সাবেক বোর্ড প্রধান? না, আমি জানি যে একটা হইছে যে উনি পদত্যাগ করছে, আমি জানি যে উনি পদত্যাগ করছে। এখন যদি পদত্যাগ না করে, আপনি এখানে মিছিলে যে আসছেন, আপনি এটা জেনে আসছেন যে উনি পদত্যাগ করছে? আমি জানি যে উনি পদত্যাগ করছে, কিন্তু বোর্ডের এখনো তো দুর্নীতি আছে। এই যে ক্রিকেটের শিরায় দুর্নীতি, আমরা চাই এই দুর্নীতিগুলো না থাকুক, ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে। থ্যাংক ইউ। আমরা জানলাম নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। আমরা এই ব্যাপারটাকেও আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে তিনি পদত্যাগ করেছেন কিনা। আমাদের এক ভাই এটা জানিয়েছেন, আরো অনেকেই রয়েছেন এখানটায়, আমি চেষ্টা করবো যে সবার কাছ থেকে জানার। অবিলম্বে ক্রিকেট বোর্ডের দুর্নীতিবাজদের পদত্যাগ চাই। সৌজন্যে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। আপনি কোথেকে এসেছেন? আমি এই যে মিরপুর 1 থেকে। মিরপুর 1 থেকে। ক্রিকেট বোর্ডে কি পরিবর্তন চান? একবার ফুল পরিবর্তন চাই। ফুল পরিবর্তন। ফুল ক্রিকেট বোর্ডের পরিচালক কয়জন? পরিচালক তো আছে অনেকজন। কয়জন পরিচালক আছে? মনে হয় 4 জন। 4 জন পরিচালক ক্রিকেট বোর্ডে, এবং এই 4 জন পরিচালকের তিনি পদত্যাগ চান। আমি চেষ্টা করব যে আসলে 4 জনের বেশি আছে কিনা, কম আছে কিনা, সেই ব্যাপারটা জানানোর জন্য। আমরা চাই ক্রিকেট বোর্ডে পরিবর্তন, নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এখানটায় এসেছেন, নাজমুল হাসান পাপন এখন বিসিবিতে কোন ভূমিকায়? সভাপতি আছেন নাকি গেছেন? এখন তো নাই, এখন আর সভাপতি নাই। তাহলে এখানে আসছেন কেন? এখনো আসছি। সভাপতি আছে এখনো রানিং, পদত্যাগ চাই। উনি তো সভাপতি নাই বললেন, তাহলে এখানে এসে লাভ কি? ওনার পদত্যাগ চাই। বলেন একটু, শুনি একটু ভাই, লজ্জা পায় না? আরে বলেন না ভাইয়া প্লিজ। উনি বুঝতে পারতেছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে, সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন, অনেকেই বুঝতে না পারলেও। পরিবর্তন চাই, আমি রিয়াসাত আজিম পরিবর্তন চাই। গত 15 বছর ধরে যে ক্রিকেট বোর্ড বাংলাদেশে একটা ট্রফি জেতাতে পারেনি, বয়স ভিত্তিক বাদ দিয়ে, সেই বোর্ডের পরিবর্তন চাই। নতুন নেতৃত্ব এখানটা আসবে, সেই পরিবর্তন চাই। কিন্তু আমরা যেন পরিবর্তন যেই দাবিটা করছি সেটা যেন জেনে চাই আমরা কতটুকু এই দাবি জানানোর জন্য ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এখানটা এসেছি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন নিশ্চয়ই, তাই না? একটু বলবেন কি পরিবর্তন চাই? আমরা পরিবর্তন চাই, যারা এই আওয়ামী লীগ স্বৈর শাসকের যারা এখন বর্তমানে পদ পদবিতে আছে, তারা যত এখনো কি পদ পদবিতে আছে নাকি নাই, কি তারা পদ পদবিতে আছে, আমরা তাদের পদত্যাগের দাবিতে এখানে আসছি। আমিনুল ভাই, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ভাইয়ের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা সবাই চাই যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। আচ্ছা, আপনার এখানে তো এসছেন, নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের যারা পদ পদবিতে, কয়জন পদ পদবিতে আছেন এখানে? আমরা জানি যে আমরা রিপোর্ট করতে পারবো যে এতজন আছেন। এখানে আমরা দেখছি যে 3 জন ব্যক্তি ছবি আছে। আমাদের আমিনুল ভাই যে সদস্য সচিব, আমিনুল ভাই না, আপনি বলেন। না, বলছি আমরা যে উনি 3 জন ছবি দেখছি, ওনার পাপন আর আমাদের খালেদ, ওনার নাম খালেদ মাসুদ। হ্যাঁ, খালেদ মাসুদ। আরেকজনের নাম আমি জানি না আসলে। ওনারা খালেদ মাসুদ, পাইলট ভাই সাবধান।
খালেদ মাসুদের কথা তিনি বললেন। এই হচ্ছে অবস্থা। আমি যদি আবারও দেখানোর চেষ্টা করি এখানকার সিনারিওটা কি হচ্ছে। এখানে আমাদের ভাইরা রয়েছেন, বাংলাদেশের সেনাবাহিনীর গর্বিত সদস্যরা এখানটায় রয়েছেন শৃঙ্খলা ফেরানোর জন্য, এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, বাংলাদেশ সেনাবাহিনী যতদিন বাংলাদেশের শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে থাকবে, আমি বিশ্বাস করি, হৃদয় থেকে বিশ্বাস করি, বাংলাদেশের কোনো জায়গা, কোনো স্থাপনা, কোনো প্রতিষ্ঠান, কোনো নেতৃত্ব বিশৃঙ্খল হতে পারবে না। আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন চান, আবারও আহ্বান করব, যেই পরিবর্তনটা চান সেই পরিবর্তনের ব্যাপারে জন্য জেনে আপনারা সেই পরিবর্তনটা চান। ভাই, আপনি কি এখানে এসেছেন আন্দোলনে না আন্দোলনে এসেছেন? আসেন একটু কথা বলি। আপনারা কি চান? ভাই আমরা চাই বর্তমানে ক্রিকেটে রাজনীতি মুক্ত একটা ক্রিকেট টিম তৈরি হোক, কারণ এ জায়গায় রাজনীতি আপনারা এখানে যে এসেছেন আমিনুল ভাইয়ের নেতৃত্বে, তিনি তো রাজনৈতিক নেতা, তাহলে কেমনে রাজনীতি? আমরা চাই ক্রিকেটে কোনো রাজনীতি থাকবে না, কারণ আপনারা তো রাজনৈতিক দলের হয়ে আসছেন, কেমনে থাকবে না? কিন্তু বর্তমানে কোনো কাঠামো তৈরি হলে কোনো রাজনীতি থাকবে না, কারণ এই জায়গায় ভালো ভালো ক্রিকেটার কয়জন বোর্ডে আছে বর্তমানে আপনার সাংবাদিক কিন্তু সুন্দর ভাই, সিরিয়াসলি কই থেকে নিছেন? কচু ক্ষেত। ইনশাল্লাহ কচু খেতে গেলে আমি কিন্তু সানগ্লাস কিনবো। ভালো থাকবেন সবাই, টেক গ্রেট কেয়ার। পরিচালক কয়জন, দুর্নীতিবাজ কয়জন, এই সংখ্যাটা আমাদের জানতে হবে। এই সংখ্যা আমাদের সবাই। আপনার তো আমার তো মনে হচ্ছে আপনিও আমি দালাল, আমার কাছে তো এইটাই মনে হচ্ছে। কিন্তু সাংবাদিককে দালাল বলেছে, তাই না? ওনাকে কি কন্টিনিউ করতে দেওয়া উচিত? না না, আমাদেরকে তো দম ছাড়তে দিতে হবে। আমি দুঃখিত, 2 বার বলছি, সরি 3 বার বলেছি। তাদেরকে নামাবো আগে কয়েকজনকে নামেন, পরে বাকিদের নাম। হ্যাঁ, বাকি বলতে সবাই নামবে আস্তে আস্তে। এরা নামলে ওনারা আপনি নেমে যাবে। কয়জন টোটাল? আমি এখানে বলেছি এইখানে আমরা মানববন্ধন করেছি। এই মুহূর্তে প্লিজ বলতে দেন, আপনি তো প্রশ্ন করছেন, উত্তর না দিতে আবারও বলতেছি। আপনি আমাকে প্রশ্ন একটা করে করবেন। আপনার তো আমার তো মনে হচ্ছে আপনিও আমি দালাল, আমার কাছে তো এইটাই মনে হচ্ছে। আপনি দম ছাড়তে দেন, আপনি আমাকে দম ছাড়তে দেন। আপনি এইভাবে একজন সাংবাদিককে দালাল বলেছে, তাই না? ওনাকে কি কন্টিনিউ করতে দেওয়া উচিত? না না, হ্যাঁ, আপনারা বাকিটা বুঝবেন। একজন সাংবাদিককে দালাল বলেছে। আপনি একটা প্রশ্ন করবেন, আপনি 100 প্রশ্ন করবেন, আপনার 100 প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। না না আমরা দালাল আমরা এই দেশে দালাল নাই, আপনারা সাংবাদিক আছেন বিদায় আজকে এই দেশ স্বাধীন করতে পেরেছি। হ্যাঁ সরি, আমার ভুল হইতেই পারে। মানুষ আপনি যখন এক দ্বারা করতেছেন আমাকে, তখন আমি উত্তর দিতে পারছিলাম না। মাধ্যমে আপনার দাবিটা আমরা তুলে ধরবো, এটাই তো আমাদের কাজ। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে প্রশ্ন না, সরি আমি সরি বলেছি না, বলছি যে যদি কেউ আমাদেরকে তো দম ছাড়তে দিতে হবে। দম ছাড়তে দিবেন না ভাইয়া? আপনারাই তো এই দেশ স্বাধীন করার মাঝে আপনাদের মিডিয়ার সবচেয়ে, আমি দুঃখিত 2 বার বলছি, সরি 3 বার বলেছি। বুঝছেন আমার কথা হচ্ছে কোনটা, যে আমরা তো এত কয়জন কি আমরা তার ক্রিকেট নিয়ে থাকি নাই। আমি কিন্তু ওনারা দালাল বলি নাই, আমি বুঝাইছি এইটা যে ওদের মতন করে যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমার তো দম ছাড়তে দিতে হবে, আমাকে তো বলতে দিতে হবে। দালাল বলেন, সেটা আমার বিষয় না আপু। আমিও তো আপনার আপনারা যে বিএনপি করেন বা অন্য দল করেন, সেই দলে কি মানুষ খারাপ ছিল না? আমরা তো বলছি, আমি আপনাকে জিজ্ঞেস করিনি। সেটাই বলতেছি। শুনেন ভাই, আমাদের এক বেহেশতের মধ্যেও ইবলিশ ছিল। আপনি আমাকে দালাল বলতে পারেন না। নেভার এভার। বলে নাই তাই না? ভাইয়া আমি আবারও বুঝাই বলি, আপনি আমাকে যখন প্রশ্ন করতেছেন, আমি একটা উত্তর দেওয়ার পরে আপনি আমাকে শত শত প্রশ্ন করার অধিকার আপনাদেরকে দিয়েছি। তা এখন আমি এই জন্য যেতে গেছি যে এখন তো আমরা মানববন্ধন করেছি, একটু স্লোগানও দিয়েছি, আমরা হরণ হয়েছি না, এখন তো ব্রেনে আসতে হবে। না, যেমন ধরেন আমি জাগো নাম বলেছি, যাদের নাম বলেছি ওরা সবাই তো দালাল, তাইলে আমার ঘর এটা, তাই না? আপনি যখন আমাকে টান্নে বের করবেন তখন কিন্তু বাকি জনরা বের হয়ে যাবে। যেমন এই যে প্রধানমন্ত্রীর পদত্যাগ হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর পদত্যাগ হনে কিন্তু আমরা এই দালাল পদত্যাগ চাইতে পারতাছি, নাহলে পারতাম না। অসম্ভব কথা, সাংবাদিক না থাকলে এই দেশ স্বাধীন করা সম্ভব ছিল না। এই দেশের জনগণদের কাছে আপনারা তুলে ধরছেন, এই দেশের জনগণের কাছে আপনারা এই জিনিসগুলি তুলে ধরছেন। ওরা যে কত মারছে আমাদেরকে, কত মার বুক খালি করতে হবে অবসরের পরে। অবসরের আগে কেউ রাজনীতি করতে পারবে না। সাকিব আল হাসানের বিষয়টা হলো, দেখেন
কয়েকদিন আগে যমুনা টেলিভিশনের চিত্রনায়ক সিয়াম ভাই বলেছিলেন যে আমরা যারা সেলিব্রিটি আছি তাদেরকে এমন জায়গা থেকে কল দেওয়া হয় যেখানে আপনারা শুনলে আপনাদের আটটাকে বেজাবে। এখন সিয়াম ভাই থেকে কিন্তু বড় বড় সেলিব্রিটি সাকিব আল হাসানকে কিন্তু ওইভাবে ম্যানেজ করা হয়েছে। হ্যাঁ, এখন সাকিব আল হাসান কেন রাজনীতি জড়ালেন ওটা উনি নিজেই জানেন। দেখেন 2018 সালে কিন্তু 2019 সালের 29 অক্টোবর কিন্তু সাকিব আল হাসানকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। 18 সালে কিন্তু জাতীয় নির্বাচন গেছিল। এখন ওইখানে কি ওনাকে বলা হয়েছিল যে আপনি নির্বাচনে যাবেন কি যাবেন না, হয়তোবা চক্রান্ত করে ওনাকে নিষিদ্ধ করা হয়েছিল। এখন দেখেন বাংলাদেশে টিকে থাকতে হলে এই ফ্যাসিস্ট সরকারের গোলামি করে টিকে থাকতে হবে। সুতরাং সাকিব আল হাসান হয়তোবা এই কারণেই সরকারে যোগ দিয়েছিলেন। আপনারা দেখেন 7ই জানুয়ারি ভোট হয়েছিল সাকিব আল হাসান, আর আজকে হলো 13ই আগস্ট। এই 7 মাস 8 দিনের ভিতরে সাকিব আল হাসান কয়দিনের রাজনীতিতে যুক্ত ছিলেন? সাকিব আল হাসানকে রাজনীতিতে যুক্ত থাকার জন্য ভয়ভীতি দেখানো হয়েছিল। এখন সাকিব আল হাসান, আমরা চাই যে সাকিব আল হাসান মাঠে ফিরুক, বাংলার জান, বাংলার প্রাণ। আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে যে সাকিব আল হাসানকে ভয় দেখিয়ে রাজনীতিতে আনা হয়েছে? এটা তো ভাই কে বলবো না। আশা করি সাকিব আল হাসান, আপনার কি মনে হয় একজন বিশ্বের এত বড় একজন সুপারস্টার তাকে ভয় দেখিয়ে রাজনীতিতে নিয়ে আসা হবে এত সহজ? ভাই ফ্যাসিস্ট সরকার পারবে, সেটা সবই পারবে, ফ্যাসিস্ট থেকে পারবে। আমরা এখানে সাধারণ ক্রিকেট ভক্ত যারা আছে, আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি। আমরা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট আমাদের পছন্দ, ক্রিকেট আমাদের আবেগ, আমরা ক্রিকেটটাকে সাপোর্ট করি, আমরা ক্রিকেটকে ভালোবাসি বলেই ক্রিকেট আজকে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার পরেও জাতীয় খেলাটা অতটা মানে জনপ্রিয় নাই বাংলাদেশে। ক্রিকেটটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনি দেখেন যে ক্রিকেটের আমাদের বিসিবি বলেন, আমাদের বিপিএল বলেন, অনেক কিছু অবকাঠামো আমাদের চেঞ্জ করতে হবে। ক্রিকেটটাকে টোটালি রাজনৈতিক ব্যক্তির কোনো ইন্ধন, কোনো ধরনের কোনো কিছু স্বজনপ্রীতি এই ক্রিকেট বোর্ডে কোনো কিছু চলবে না। আমি আপনার খালাতো ভাই, ও আপনার ফুয়াতো ভাই, ওকে দিয়ে দিলেন। যোগ্য লোকদেরকে আপনি বঞ্চিত করে আপনি বিশ্বকাপে পাঠাই দেন ছোট ছোট বলাবেন যারা কোনো ফর্মে না, কোনো কিছুতে নাই, যার ব্যর্থতা গত 2023 বিশ্বকাপ এবং 2024 বিশ্বকাপ আমাদের ফলাফল হচ্ছে ব্যর্থ। আমাদেরকে নিয়ে সবাই হাসাহাসি তামাশা এগুলো করতে থাকে। আমরা রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে এই মিরপুর স্টেডিয়ামে এসে আমরা খেলা দেখি, বিনিময়ে আমরা কেউ বলতে পারবে না আমরা কোনো ধরনের আর্থিক লাভবান হওয়ার জন্য এখানে আসি। আমরা খেলা দেখি, ভালোবাসি এই জায়গায়। কিন্তু এই যে কাঠামোর কথা বলছি, এখানে সঠিকভাবে আপনার টিকিট পাওয়া যায় না। আমাদের যে টিকিট পাওয়ার কথা সুলভ মূল্যে, সেটা আমরা পাই না। এই যে আমাদের খাবারের কথা বলি, এখানে 1 লিটার পানি আমাদের যেখানে 25 টাকা থেকে 20 টাকা দাম, সে 1 লিটার পানি কিনে খাইতে হয় আমাদের হচ্ছে 100 টাকা করে। একটা বার্গার 120 টাকা, 30 টাকা, 50 টাকা পর্যন্ত আমাদের কিনে খেতে হয়। আমাদের তো টাকায় বেশি যাচ্ছে না। আমরা ক্রিকেটে এই বিসিবির কাছে জোর দাবি জানাই হচ্ছে যে আমাদের এটা অতি তাড়াতাড়ি সংস্করণ প্রয়োজন, এবং হচ্ছে যে যারা ফর্মে নেই তারা অনতি বিলম্বে আপনারা নিজ দায়িত্বে আপনারা সরে যান। এবং হচ্ছে যে এই বিসিবি এই ক্রিকেট বোর্ডটাকে অনেক পরিমাণ ওনারা লুটে পুটে খাইছে, এই জিনিসটা আর করতে দেওয়া যাবে না। এবং হচ্ছে যে গত 23 বিশ্বকাপের ব্যর্থতা এবং 24 বিশ্বকাপের ব্যর্থতা জনসম্মুখে ওনারা প্রতিবেদন সহকারে এটা আনবেন। এবং গত 10 বছরে বিসিবির যে 900 কোটির যে বিসিবির মধ্যে যে হচ্ছে যে আপনার আয় ব্যয়ের যে হিসাবটা, এটা আপনারা জনসম্মুখে আনতে হবে। কারণ এটা জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সবকিছু জনগণের। এই যে আমরা এখানে টিকিট কেটে ঢুকে ওই টাকাও পর্যন্ত আপনাদের বিসিবিতে গিয়ে যোগ হয়। আপনারা আমাদের টাকায় চলেন। সো আমাদেরকে ওনারা কিছুই মনে করেন না। একটা জিনিস দেখেন, আমাদের জেলা উপজেলা এমন পর্যায়ে স্টেডিয়ামগুলোর সংস্কার প্রয়োজন, কিন্তু এমন পর্যায়ে দাঁড়াইছে আপনি নারায়ণগঞ্জের বদরুল্লাহ স্টেডিয়াম কাইন্ড অফ এমন হয়ে গেছে যে ওই যে সাদিক আগ্রোর গরুর ফার্মের মতো হয়ে গেছে। জীবজন্তুও ওখানে যাইতে ভয় পায়। বিসিবি দুর্নীতি করতে করতে তাদের অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়াইছে যে হচ্ছে যে ওই যে আবেদ আলী চাচার মতো টুপ করে ধরা খাই গেছে। টুপ করে এত বছর দুর্নীতি করছে, টুপ করে এসে ধরা খাই গেছে। এখন ওনারা কিছু করতে পারবে না। এখন অনেক হুজুর, অনেক কিছু সংস্করণ করতেছে, যেটা ওনাদের অনেক আগে করা দরকার ছিল। এখানে রাজনৈতিক অনেক বিষয়গুলা দাঁড়িয়ে গেছে। রাজনৈতিক কারণে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে হচ্ছে যে এখানে আপনার দলে চান্স পায়, যার ফলাফল হচ্ছে শূন্য। আমাদের দাবি, আমাদের বিপিএলকে একটা নির্দিষ্ট অবকাঠামোর মধ্যে আনতে হবে, এবং হচ্ছে যে বিপিএলে যেসব দলগুলো থাকবেন এগুলো কোনো রাজনৈতিক মালিকানা থাকা যাবে না সেখানে। তাহলে আপনি রাজনৈতিক বৈষম্যটা, রাজনৈতিক অধিকারটা আপনি তখনই খাটাবেন। এই ধরনের কোনো কিছু কখনোই করা যাবে না। আমাদের দাবি হচ্ছে এগুলা, এবং অনতিবিলম্বে যারা ব্যর্থ লোকেরা আছেন তারা যদি নিজ ইচ্ছায় চান, স্বেচ্ছায় আপনারা চলে যেতে পারেন। আপনাদেরকে কেউ বাধা দিবে না, কেউ জোর করবে না। তবে আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা যেভাবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে উঁচু করে ধরার কথা, সেখানে হচ্ছে যে আপনারা আমাদেরকে ডুবাই ফেলছেন। আমরা প্রতিদিন খেলা দেখি, প্রতিটা বিশ্বকাপ আমরা খেলা দেখছি। ওই যে আনোয়ার হোসেনের
মতো অবস্থা আমাদের হয়ে গেছে। ওই যে আপনার মনে করেন ট্যাবলেট নিয়ে বসতে হয়, প্রেশার মাপার মেশিন নিয়ে বসতে হয়। এই ধরনের কোনো ঘটনা যাতে আমাদেরকে ভবিষ্যতে না দেখতে হয় এবং সুন্দর একটা দল আমরা দেখতে চাই, যেখানে পারফরমেন্স যারা করবে তাদের যাতে যোগ্য ব্যক্তিদের যাতে মূল্যায়ন করা হয় দলের মধ্যে, সে আমরা জোর দাবি জানাই। এবং যারা আছেন আপনারা পারতেছেন না, আপনারা আপনাদের মতো করে সরে যান, আমরা হলে সুন্দর করে সংস্কার করেন। 2007 থেকে ক্রিকেট খেলা দেখি, ঠিক আছে। তখন আমি একবারে বাচ্চা একটা ছেলে, সবার মুখে মুখে শুনতাম সাকিব আল হাসান, ঠিক আছে, বাংলার জান বাংলার প্রাণ, ঠিক আছে। ওইখান থেকে সাকিব আল হাসানকে এতটাই ভালোবাসি, ঠিক আছে। ওই দিক থেকে মনে করেন এই পর্যন্ত, এই যে এই ঘটনার আগ পর্যন্ত 2024 সালে এই ছাত্রদের ঝামেলার আগ পর্যন্ত আমি সাকিব আল হাসানকে নিয়ে যে কেউ কোনো কথা বললে আমি তার সাথে প্রতিবাদ করতাম, ঠিক আছে। কিন্তু যখন দেখি যেই মানুষটার আমাদের দেশের হয়ে কথা বলা উচিত, যেই মানুষটাকে আমি এত ভালোবাসি, ঠিক আছে, যেই মানুষটা আমাদের রোল মডেল, যেই মানুষটা একটাবার প্রতিবাদ করলে আর আমাদের মতো আরো অনেক অসংখ্য ছেলেরা জাগ্রত হবে, আরো অসংখ্য ছেলেরা বুকে সাহস পাবে, ঠিক আছে। সেই সময় সাকিব আল হাসান আমাদেরকে সাহস যোগাইতে পারে নাই। সেই সময় সে টাকার জন্য বিক্রি হয়ে গেল, সে দলের জন্য বিক্রি হয়ে গেল, সে রাজনৈতিক কারণে সে বিক্রি হয়ে গেল। সে আর দেশের জন্য নাই, সে বৈদেশিক ভালোবাসার পিছে পড়ে গেছে। সে আমাদের দেশের ভালোবাসা না পাইলেও হয় এরকম অবস্থা তার মধ্যে, ঠিক আছে। তার মধ্যে আমি বুঝি না তার মধ্যে দেশপ্রেমটা কোথায় আছে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন সাকিব এরপর মাঠে যত ভালোই ক্রিকেট খেলুক না কেন আপনাদের মনে জায়গা করে নিতে পারবে না। সে হাজার ভালো খেলুক ভাই, সে বিশ্ব সেরা অলরাউন্ডার, ঠিক আছে। সে তার থেকেও মানে এক নম্বরের বাইরে তার কিছু নাই, আছে। সে অসংখ্য মানে বলার বাইরে ভালো একটা ক্রিকেটার, ঠিক আছে, সেটা আমি মানবো। কিন্তু তার মধ্যে যার মধ্যে দেশপ্রেম নাই, তার মধ্যে আমাদের ভালোবাসা নাই। যে দেশের জন্য খেলবে, ঠিক আছে, যে দেশের জন্য খেলবে তাকে সবাই ভালোবাসবো আমরা, ঠিক আছে। সে দেশের জন্য খেলতেছে না আমার মনে হয়। এই ঢাকা লিগ যারা খেলে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, তাদেরকে ক্রিকেট বোর্ডের তরফ থেকে আমাদের হাজার হাজার কোটি টাকা আছে। আমরা যদি কয়েকজন ক্রিকেটারের রেসপন্সিবিলিটি নেই, তাদেরকে সামান্য কিছু অর্থ প্রদান করি, তাদেরকে ক্রিকেট সরঞ্জাম প্রদান করি, এটা তো আমাদের পয়সা কমে যাবে না। আমরা প্রয়োজন স্পন্সরশিপ নেই, তবু আমি চাই এই ক্রিকেটারদেরকে এই ফ্যাসিলিটিসটুকু ইনশিওর করতে হবে। ক্রিকেট বোর্ডের অধীনে যে কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে যে সমস্ত ক্রিকেটাররা ইনজুর্ড হবে, সে ঢাকা লিগের মধ্যে হোক, সে জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনো ম্যাচের মধ্যে হোক, সে এইজ লেভেলের কোনো ম্যাচের মধ্যে হোক, তার ইনজুরির টোটাল চিকিৎসার দায়ভার ক্রিকেট বোর্ডকে বহন করতে হবে। বহু ক্রিকেটার ইনজুরিতে পড়ে প্রপার ট্রিটমেন্টের অভাবে তারা ক্রিকেট ছেড়ে দিয়েছে, তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই বিষয়টা ক্রিকেট বোর্ডের ইনশিওর করতে হবে। নারী ক্রিকেট এবং পুরুষ ক্রিকেটের মধ্যে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি, এই বৈষম্যটা দূর করতে হবে। কিসের এত বৈষম্য থাকবে? একজন নারী ক্রিকেটার 25-30 হাজার 35 হাজার টাকা বেতন পায়, তারাও তো বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করছে, তারাও দেশের জন্য ফাইট করছে। আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা অনতিবিলম্বে দূর করা হোক। আর এই যে ক্রিকেট বোর্ডে এখন যারা আছে তাদেরকে পদত্যাগ চাচ্ছেন কিনা? না, আমরা পদত্যাগের দাবিতে এখানে আসিনি। যদি উনারা থেকে এই সংস্কারগুলো করতে পারে তবে উনারা থাকুক, আমরা রিফরমেশন চাই। আর যদি মনে হয় উনারা এতদিনে এটা পারেনি, নতুনত্বের প্রয়োজন আছে, বা উনারা বলবে যে আমরা অপারক, আমরা এগুলো করতে পারবো না, সেক্ষেত্রে নতুন মানুষ আসুক। যারা পূর্বে ক্রিকেট বোর্ডে ছিল, আমরা তাদেরকেও চাই না, আমরা সম্পূর্ণ নতুন মুখ দেখতে চাই, যারা নতুন করে স্বপ্ন দেখাবে। তরুণদের হাত ধরে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা চাই ক্রিকেট বোর্ডেও তরুণদের আগমন হোক, তরুণরাই এই সংস্কার করতে পারবে। এই ব্যক্তিকে আনা হলে ভালো হবে। দেখেন, আমাদের বর্তমান যে ক্রীড়া উপদেষ্টা, তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি ক্রিকেট পছন্দ করে, ফলো করে, তার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া থেকে আমরা এই বিষয়টা দেখতে পেরেছি। তার যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকে, সে যেমন এটা দিতে পারে, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের প্রেক্ষাপট থেকে যদি বলেন, তাহলে ক্রিকেট বোর্ডে আপাতত এখন তো আপনি ইলেকশন দিতে পারবেন না, একটা অ্যাডহক কমিটি দিতে হবে যদি ওনারা না আসে। সেই অ্যাডহক কমিটিতে আমাদের যদি সাজেশন চান, আমরা বলবো এখানে অনেক যোগ্য লোকজন আছে, নাজমুল আবেদিন ফাহিম স্যার আছে, এখানে আমিনুল ইসলাম বুলবুল আছে, সালাউদ্দিন স্যার আছেন। উনারা যদি দায়িত্ব নেয়, যারা ক্রিকেট জানে, ক্রিকেটের অভিভাবক তাদেরই হওয়া উচিত যারা ক্রিকেট খেলেছে, ক্রিকেট বুঝে, ক্রিকেট জানে। আপনি যাকে তাকে, যে কোনো পলিটিশিয়ান, রাজনীতিবিদকে এখানে এনে ধরে বসিয়ে দিবেন, তারা তো ক্রিকেটকে ভালোবাসবে না, তারা তো ক্রিকেট ধারণ করে না। ক্রিকেট ধারণ করা ব্যক্তিত্ব আমরা ক্রিকেট বোর্ডে চাই। মামুন ভাই, একটা বিষয় যেটা হচ্ছে, সোহান একটা কথা তুলছে যে ক্রিকেট খেলে রাজনীতি করা যাবে না। আপনারা সমর্থক হিসেবে আসলে কি মনে করেন? আমরা এটা 100% একমত। কোনো ক্রিকেটার যদি ভাবে সে রাজনীতি করবে, সে পলিটিক্সে ম্যানার সেখানে চলে যাবে, তার ক্রিকেট ছেড়ে দিতে হবে। আর তারা যদি মনে করে যে না আমি ক্রিকেট খেলবো, তাহলে তার ক্রিকেটের মধ্যেই থাকতে হবে, ক্রিকেট ছেড়ে অন্য কোনো কিছু করতে হবে না। আমাদের বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা দুই একজন প্লেয়ার ছাড়া অধিকাংশ ক্রিকেটারই অনেক আন্তরিক, তারা দর্শকদেরকে বুকে টানে, তাদেরকে সময় দেয় বা সমর্থকদের সাথে তাদের একটা ভালো ইন্টিমেসি আছে। কিন্তু ক্রিকেট বোর্ড থেকে ফ্যানদের জন্য তেমন কোনো অবদানই নাই যে সমর্থকরা ক্রিকেট বোর্ডের দিকে আসবে বা ক্রিকেটকে ভালোবাসবে। আপনি দেখেন বিভিন্ন সিরিজ চলাকালীন টিকিটের যে দামগুলো আকাশচুম্বী করে দেয়, টিকিটগুলো কালোবাজারে দিয়ে দেয়, সাধারণ দর্শকরা টিকিট পায় না, স্টেডিয়ামের সামনে ঘুরে ঘুরে ব্ল্যাকে 1000 টিকিট 4000 5000 টাকা দিয়ে কিনতে হয়। এই বিষয়গুলো তো ক্রিকেট বোর্ড হ্যান্ডেল করতে পারে, এগুলা করে না। ফ্যানদের সাথে একটা গেট টুগেদার করতে পারে, সাধারণ সমর্থকদেরকে নিয়ে তারা বসতে পারে যে দাবি কি, এই বিষয়গুলোও তারা কখনো করে না। এই জিনিসগুলো হওয়া উচিত। একটা প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করেন যেখানে ন্যাশনাল টিম বা প্রিমিয়ার লিগের টিমগুলো এখানে প্র্যাকটিস করে, এটা তাদের জন্য, এটা হচ্ছে হোম অফ ক্রিকেট। অন্যান্য ক্রিকেটাররা যারা ফ্যাসিলিটিস পাচ্ছে না, তাদেরকে যদি এইখানে পসিবল না হয়, সিকিউরিটি ইস্যু থাকে, আপনি বাইরে আশেপাশে অন্য কোথাও সেই ধরনের একটা একাডেমি করে দেন, প্রপার একটা ফ্যাসিলিটিস সেখানে ইনশিওর করে দেন। এটা তো তাদেরও দাবি, তাদেরও তো আকাঙ্ক্ষা আছে তারা ন্যাশনাল টিমে খেলবে, দেশকে রিপ্রেজেন্ট করবে। তাদেরকে যদি আপনি ফ্যাসিলিটিস না দেন, তারা কিভাবে আসবে? সে ক্রিকেট বোর্ড ব্যাপারে নিজে কথা বলি। বাংলাদেশে একটা ক্রিকেট আগে খুব বেশি চালু ছিল একটা সময়, সেটা হচ্ছে কোয়ালিফাই। এই কোয়ালিফাইয়ের মাধ্যমে বাংলাদেশের রুট লেভেল থেকে একেবারে নিচের লেভেল থেকে অপরচুনিটি পেত প্লেয়াররা ক্রিকেট খেলার। সেইটা ক্রিকেট বোর্ড থেকে এই বিষয়টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোয়ালিফাইয়ের মতো এত ইম্পর্টেন্ট একটা জিনিসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা দিয়ে রুট লেভেল থেকে ক্রিকেটার প্রডিউস করা সম্ভব হয়। এরপরে আমরা দেখেছি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন, প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়েছে, প্রতিটা সেক্টর করাপ্টেড ছিল, প্রতিটা সেক্টরের আগেই নির্ধারণ করা হতো কোন টিম জিতবে কোন টিম হেরে যাবে। তো এই যে জিনিসগুলো এখন আমাদের কঠিনভাবে প্রতিরোধ করতে হবে, কারণ টপ টু বটম একবারে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই দুর্নীতিগ্রস্ত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখন আমরা চাই এটা একটা সলিউশন, এবং আমরা চাই কোয়ালিফাইটা আবার ফিরে আসুক, কারণ কোয়ালিফাইয়ের মাধ্যমে একেবারে রুট লেভেল থেকে ক্রিকেটাররা অপরচুনিটি পায় ভালো একটা জায়গায় খেলার জন্য। ওয়াদা করছি, বাংলাদেশে ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না। ক্রিকেট বোর্ডে যারা আছেন বর্তমানে এবং তারা যে দুর্নীতি করেছেন এবং তারা যে স্বৈরাচারী আচরণ করেছেন বিগত 17 বছর ধরে, তা আমরা তাদের পদত্যাগ চাই এবং এটা শান্তিপূর্ণভাবে চেয়েছি। এই ক্রিকেট বোর্ডের পদত্যাগের দাবিতে আমরা আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন ক্রিকেট বা কিংবা একজন স্পোর্টস সংগঠক হিসেবে আমাদের যে দাবিটা, সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আঁকড়া বানিয়ে ফেলেছে। এবং আজকে বাংলাদেশে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দীর্ঘ 17 বছরের স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং সেই পতনের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে বাংলাদেশের স্পোর্টসে প্রত্যেকটি সেক্টরে পরিবর্তন অনতিবিলম্বে দরকার এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের আজকে এবং এই স্পোর্টসের যে সংগঠকরা রয়েছেন, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা একটি মানববন্ধন করেছি এবং আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করছি। এবং আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি, বাট এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে তিনি ছিলেন। তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে আমরা এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের যে আওয়ামী সরকারের যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে, কারণ এখানে একটা উন্নয়নমূলকের মাধ্যমে তারা কিন্তু ব্যাপক দুর্নীতির একটা আঁকড়া তৈরি করে ফেলেছে, লুটপাট হচ্ছে, এগুলি এখন আপাতত করা যাবে না, এটা টোটালি বন্ধ রাখতে হবে এবং যেই প্রতিষ্ঠানগুলোর যেন ক্রিকেটের নামে যে কাজগুলি চলছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ বন্ধ রাখতে হবে এবং এটা উপদেষ্টা যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই যুব এবং ক্রীড়ার তার সাথে বসে আলোচনা করে দ্রুত সময়ের ভিতরে এই
পরিচালনা কমিটি তারা কমিটি পদত্যাগ করে দেন আমরা নতুনভাবে যে কমিটি দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে। একটা প্রশ্ন আছে, আপনারা বারবারই বলছেন যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার জন্য আপনারা এই আন্দোলনটা করছেন, কোনো রাজনীতি করে এমন কেউ আসতে পারবে না। এখন বিষয়টা যদি আরেকটু পরিষ্কার করতেন যে যারা রাজনীতি করে তারা আসতে পারবে না, নাকি তারা একটা বিশেষ দলের রাজনীতি যারা করে তারা আসতে পারবে না? কারণ আমি একটু এক্সাম্পল বলি, আপনিও কোনো একটা অংশের সাথে আমরা 2016-17 সাল থেকে দেখছি নির্বাচন বা এরকম বিভিন্ন সময় কোনো একজন পরিচালক বা তার সাথে যারা ইনভলভ, তার এলাকার লোকজন কর্মী, তারা এসে স্লোগান দেয়, তারা এসে বিসিবি প্রিমিসেসের ভিতরে প্রবেশ করে। সেই জিনিসগুলো কি আপনারা যদি আসেন সেগুলো কি বন্ধ হবে, নাকি আবার আপনাদের দলের লোকজন এসে বিসিবি প্রিমিসেসে? আমি আপনাদেরকে ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না। এই কারণে হবে না, আমি বলছি আমরা গত 17 বছরে যে শিক্ষা পেয়েছি, যে স্বৈরাচারী আচরণ দেখেছি, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসুক সেটা আমরা চাই না। এবং এটার অন্যতম কারণ হচ্ছে যে স্পোর্টস হচ্ছে একটি মানুষের আপামর সাধারণ মানুষের একটি জায়গা, সেখানে কোনো দল মতের কোনো ভিত্তি আমি দেখি না। এবং আমি বিশ্বাস করি যে রাজনীতিকরণ মুক্ত যদি আমরা করতে পারি, দলীয়করণ মুক্ত করতে পারলেই বাংলাদেশের যারা অরিজিনাল মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটি ক্রীড়া ফেডারেশন, আমাদের ক্রিকেট বোর্ড আমরা সাজাতে চাই। সেখানে কোনো বিশেষ দলের কাউকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ আর হবে না এবং দেওয়া যাবে না, এবং এটা আমি আপনাদের কাছে আজকে ওয়াদা করে গেলাম। পরবর্তী কর্মসূচি আপনাদের কি হবে? আজকে তো আপনারা একটা কথা বললেন, একটা মানববন্ধন করলেন। প্রত্যেকটি বিষয়েরই একটি সময় রয়েছে, প্রক্রিয়া রয়েছে। আমি আজকে আমাদের যে দাবি দাবা তারা নোট করেছে এবং আমরা বলেছি যে বর্তমান যে ক্রিকেট বোর্ড রয়েছে এটা অনতিবিলম্বে তারা যাতে স্বেচ্ছায় পদত্যাগ করে এবং পদত্যাগের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুন কমিটি করে দিয়ে আমরা এই ক্রিকেট বোর্ডটা চালাতে চাই। এবং শুধু ক্রিকেট বোর্ড না, বাংলাদেশের অন্যান্য ফেডারেশনগুলিতেও আমরা একই দাবি জানাচ্ছি। এবং এটা আমাদের যে উপদেষ্টা মহোদয় রয়েছেন তিনি দায়িত্ব নিয়ে সকলের সাথে বসে কিভাবে প্রত্যেকটি ফেডারেশন সুন্দরভাবে গুছিয়ে চালানো যায় সেই বিষয়টি তিনি নিজে পর্যবেক্ষণ করে দায়িত্বভার দেওয়ার চেষ্টা করবেন। আইসিসি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে। আমি বলি আইসিসির যে নিয়ম রয়েছে সে নিয়ম মাফিক আমরা কাজগুলি করতে চাই। আপনারা জানেন বাংলাদেশে যে একটি গণঅভ্যুত্থান হয়েছে সেটা আইসিসি নলেজে নিশ্চয়ই আছে, সারা পৃথিবী জানে এটা। তো সেই জায়গা থেকে চিন্তা করে আমরা ক্রিকেট বোর্ড, আমাদের ফুটবল ফেডারেশন সব জায়গাতেই ইন্টারন্যাশনাল যে নিয়ম আছে সেই নিয়ম মাফিক সব কিছু ঠিক রেখে আমরা পরবর্তী এবং প্রত্যেকটি কার্যক্রম করতে চাই। আমি ভাই দুটা প্রশ্ন, আপনি এই কথা বলতে যেগুলো রাজনীতিকরণ হবে না, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের যারা পদ পদবি হোল্ডার তার বিচার বোর্ডে আসবেন না, এটা তো আপনি এইভাবে ওয়াদা করবেন। আমি বলছি যে কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়া হবে না। যারা ক্রীড়া সংগঠক দল তো করতেই পারে, কেউ সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপি হতে পারে, সেটা অন্য সংগঠনের হতে পারে, সকল সংগঠনের আমরা যেটা বলতে চাই যে কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়া হবে না। এখানে সবাই যারা মাঠের ক্রীড়া সংগঠক যাদেরকে দিলে আমাদের ক্রিকেট বোর্ড কিংবা আমাদের বাংলাদেশের স্পোর্টস এগিয়ে নিয়ে যেতে পারবো, যেখানে কোনো বিতর্ক থাকবে না। যে বিতর্কটি আজকে আমরা করছি যে রাজনীতিকরণ করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, এই বিতর্কের ঊর্ধ্বে থেকে আমরা পরবর্তী কাজগুলি করতে চাই। সম্পর্ক করতে আছে মানে আমরা বিদেশি বিভিন্ন মিডিয়া লিখতে হয়, সেটা থেকে এখন যে ধরনের শোডাউন হচ্ছে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটটা T20 ওয়ার্ল্ড কাপটা এখন হুমকির মুখে? এই ধরনের শোডাউন এটা একটা বাজে একটা ইমপ্রেশন দেবে ওয়ার্ল্ডকে। আমরা এটা খুব সাধারণ একটি একদম শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি জানিয়েছি। এখানে কোনো শোডাউন দিতে আমরা আসি নাই, আমরা এসেছি একটি মানববন্ধন শান্তিপূর্ণভাবে করে আমরা যে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডে যারা আছেন বর্তমানে এবং তারা যে দুর্নীতি করেছেন এবং তারা যে স্বৈরাচারী আচরণ করেছেন বিগত 17 বছর ধরে, তা আমরা তাদের পদত্যাগ চাই এবং এটা শান্তিপূর্ণভাবে চেয়েছি। বিশ্বকাপ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবং বিশ্বকাপের নিয়ম অনুযায়ী হবে। এখানে কোনো বাধা বা কোনো আমাদের জায়গা থেকে আমরা শতভাগ আন্তরিকভাবে তাদের
তাদেরকে সহযোগিতা করব যাতে বিশ্বকাপটা বাংলাদেশে সুন্দরভাবে হয়। এই ক্রিকেট বোর্ডের পদত্যাগের দাবিতে আমরা আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন ক্রিকেট বা কিংবা একজন স্পোর্টস সংগঠক হিসেবে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনৈতিকরণের মাধ্যমে বাংলাদেশের স্পোর্টসকে ধ্বংস করে ফেলেছে এবং দুর্নীতির একটি আখড়া বানিয়ে ফেলেছে। এবং আজকে বাংলাদেশে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দীর্ঘ 17 বছরের স্বৈরাচার সরকারের পতন হয়েছে এবং সেই পতনের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া যে বাংলাদেশের স্পোর্টসে প্রত্যেকটি সেক্টরে পরিবর্তন অনতিবিলম্বে দরকার এবং সেই প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের আজকে এবং এই স্পোর্টসের যে সংগঠকরা রয়েছেন আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা একটি মানববন্ধন করেছি এবং আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করে, স্বেচ্ছায় পদত্যাগ করে, যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি এবং সেই বডির মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে এগিয়ে যাবে সেটা। তবে ভাই একটা কথা, সত্যি কথা মন থেকে অনেক আগের থেকে চাইছি যে এই বিসিবির ভিতরে যারা বোর্ডে যারা জড়িত আছে এদের এই ক্রিকেট বোর্ডকে ভালো করতে গেলে এদের প্রত্যেকটা লোককে ছাঁটাই করতে হবে এবং পুরা গোড়া সহ তুলে লাইতে হবে, তাহলেই ক্রিকেট বোর্ডে এবং ভালো কিছু আমরা দেখতে পারবো। আসলে একটা স্বপ্ন ছিল যে এই ক্রিকেট বোর্ড যারা চালায়, যারা দায়িত্ব আছে তাদের পদত্যাগ, তাদের পতন আমরা কখনো দেখবো কি না এটা খালি স্বপ্নে ভাবতাম। কারণ একটা সময় চিন্তা করে দেখতাম যে না, কোনোভাবেই তাদের পদত্যাগ করানোর মতো কোনোভাবেই কোনো আমাদের সাধারণ মানুষের কোনো রাস্তা নাই। তার কারণ এই আওয়ামী লীগ সরকার যতদিন অবৈধভাবে ক্ষমতায় থাকতো ঠিক ততদিন এই জাউরা লোকগুলা এই ক্ষমতায় এবং এই বোর্ডের দায়িত্ব থাকতো। এই জাউরা লোকগুলা, এই বাদাম্মা লোকগুলা আজকে 15 বছর ধরে এই ক্রিকেট বোর্ডের সাথে জড়িত হচ্ছে। দেখুন, একটা বিশ্বকাপ আমাদেরকে এনে দিতে পারে নাই, যেটা আমাদের জুনিয়র বাইরা আইনা দিছে। কারণ ওদের কথাবার্তা এরকম মনে হয়েছে কি ওদের বাপের এটা সম্পদ, যেমনি মন তা এমনি চালাইবো, কোনো মানুষের কথা তারা শোনে নাই। কোনো মানুষ কথা বললে তার গলা চেপে ধরছে, মানে ওর বাপের সম্পদ ও তা যেমনি চালাইবো এমনি চলবে। মানে 15-16 বছরে তারা ক্রিকেট বোর্ডটাকে একেবারে শেষ করে দিছে। এতদিন আমরা ভয়ে কথা বলতে পারি নাই, কারণ ওদের মতন জানোয়ারদের হয়ে কেউ প্রতিবাদ করলে এই জানোয়াররা তাদেরকে গলা বাড়ায় চাইপা ধরতো। তো যাই হোক, আল্লাহ পাক যা করে ভাই ভালোর জন্য করে। আল্লাহ পাক আমাদের প্রতি রহমত দিচ্ছে এবং এই ছাত্র ভাইদের উসিলায় এই ঝাউরা যে সন্তানগুলা যে ক্রিকেট বোর্ডে জড়িত ছিল, আমরা একজনকেও আমরা এই ক্রিকেট বোর্ডে আমরা দেখতে চাই না, একজনকেও দেখতে চাই না। কারণ ওরা ক্রিকেট বোর্ডটায় কীভাবে দুর্নীতি করবে, কীভাবে টাকা বিদেশে পাচার করবে, কীভাবে 100 টাকার টিকিট 2000 টাকা বেচবে এবং সেই টাকা বিদেশে কীভাবে পাচার করবে, তাদের চিন্তা ধারণায় সবসময় ছিল এইটা। তারা ক্রিকেট বোর্ড নিয়ে এবং খেলোয়াড়দেরকে নিয়ে কখনো তারা ভাবে নাই। একটা খেলোয়াড় আমরা দেখছি ধারাবাহিক খারাপ খেলে, তারপরও তাদেরকে সুযোগ দিতে আছে। আবার কি সুন্দর করে বলে, হ্যাঁ এই বিশ্বকাপে খেলি একটা ম্যাচ ভালো খেললেই হয়ে যাবে। কত বড় মাদারচোদ লোকগুলা বোর্ড চালাইছে, পাপ্পন খান গৃহলায়। আজকে তুই কই মাদারচোদের বাচ্চা, তুই কই এক উত্তর বাচ্চা? মানে এরকম ভাব নিয়ে থাকে মনে হয় ওর বাপের দেশ, ওর বাপের সম্পদ। দুই বোর্ড কুত্তার বাচ্চারা এখন দিয়ে একটি দেশে নাই, তুই পলাইলি কে? হ্যাঁ, তোর মা পলাইছে, তোর মার লগে নগদে পলাইছ। আর শেখ হাসিনার আজকে এই পতনের দায় এই ঝাউরা সন্তানগুলো তুমি জায়গা দিছ তার জন্যে। কারণ যে যেমনি পারছে লুইটা বুইটা খাইছে। কারণ সেগুলো আপনি দেখেও দেখেন নাই, সেগুলো দেখেও আপনি কোনো প্রতিবাদ করেন নাই।
আপনি 100 দালালের ভিতরে একজনকে ধরে আপনি বলছেন আপনি দেশ স্বাধীন করে ফেলছেন, আপনি সিরিয়াল আইছেন, আমি ধরতে আসছি, শাস্তি দিতে আসছি। 100-র ভিতরে একটা দালালকে ধরলে তো হয়, আসলে আপনিও সেই দালালের মাধ্যমে পড়েন, কারণ আপনি কোনো দিনে সঠিক বিচার করেন নাই। একজন দেখে আপনি এমনি দেখাইছেন মানুষকে, কিন্তু মানুষ সব বুঝছে, মানুষ এত বোধাই না। দেশটার আপনি শেষ করে দিয়েছেন। প্রতিটা জায়গায় আজকে দুর্নীতি, প্রতিটা জায়গায় মানুষকে অবহেলা করা হয়, প্রতিটা জায়গায় মানুষকে যে যেমনি পারে চুইসা মানুষের রক্ত এতদিন আপনারা খাইছেন। কত দুর্নীতি কথা আপনাদেরকে বলা যায়। আপনারা যে পরিমাণ থানায়, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে দুর্নীতি আপনারা করছেন, কোনো দিকে কোনো ভালো কাজ আপনারা করেন নাই। হ্যাঁ, দেশে উন্নত করছেন, দেশে অনেক কাজ করছেন, কারণ সেগুলা কাজ করার একটাই কারণ, যত কাজ করবেন এত আপনি দুর্নীতি করতে পারবেন, তার জন্য আপনি করছেন। কারণ যে একটা পদ্মা সেতু বানাইতে লাগবে 10,000 কোটি টাকা, সেখানে আপনি নিচ্ছেন 40,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা। কারণ আপনি তো দেশের কাজ করেন না, দেশটা একদম ফোন মারিয়া ছেড়ে দিচ্ছেন আপনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ক্রিকেট বোর্ডটা আমরা ভালো দিকে দেখতে চাই, আশা করি কিছু একটা পরিবর্তন হবে। এবং সামনে আমরা ভালো কিছু যারা ক্রিকেট বোর্ডের সাথে এখন আসবেন, তারা ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন, এবং ভালো মানের খেলোয়াড় যারা, তাদেরকে সুযোগ দিবেন। এবং যে ধারাবাহিক 2টা ম্যাচ 3টা ম্যাচ খারাপ খেলবে, অবশ্যই তাকে বসিয়ে দিবেন আপনারা। তাদেরকে এরকমভাবে আর ধারাবাহিকভাবে সুযোগ দিবেন না, কোনোভাবে টাকা পয়সা খায়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।